শিলাজিৎ দার সঙ্গে কাজ করে কেমন? ভেরি সারপ্রাইজিং। মানে শিলাজিৎ দাকে তো আমরা কমপ্লিটলি অন্যভাবে দেখি সবসময়। একটা ভীষণ কালারফুল ফ্লাম্বয়েন্ট একটা পার্সোনালিটি, এত ভালো একজন সিঙ্গার, কিন্তু এরকম একটা ডিফিকাল্ট চরিত্রে এত ভালো অভিনয় করতে পারেন, সেটা আমার মনে হয় যে দর্শকের কাছে সারপ্রাইজ তো বটেই, এটা আমার কাছেও সারপ্রাইজ। আমার বাড়ির সামনে গিয়েছে এরকম করে 50টা লোক এসে বলে অঙ্কের বাচ্চা, বললেও খারাপ লাগবে না, 50টা লোক এসেছিল। আমি ভিত্তিক বাবু চরিত্র করার সময় আমি যখন দেখলাম কোনো মেকআপ আমাদের ভীষণ নতুন, আমি প্রসিডি করতে গেলাম, ইট ফেড সিভিয়ারলি। আমরা দেখলাম যে আমরা যেটা ভেবেছিলাম এটা অসম্ভব, ওই রকম ভাবে যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা মেকআপ করা হয়, আমরা শুট করবো বলে, যেখানে ছবি এরকম ধরনের ছবি করতে গেলে বাজে তো খুব একটা বিশেষ কিছু বিশেষ কিছু পাওয়া যায় না। আমি কি করলাম, আমি দেখে অনেক দিন হয়ে আমাকে খরাবে এই রোলটা খুব বস, বুঝেছো, আর কিছু পয়সা পাবো, কিছু বাকি আছে দিয়ে দেবে, আপনি দিয়ে দেবেন। তো এবার এবারে চেষ্টা হলো যে আমি দেখলাম যে যখন পড়েই গেছি মিলনদার চাপে, কি যে মধু আছে জানি না, কিন্তু অনেকেই জানে পরে তো আমি দেখলাম যে এইটা করি যে চরিত্রে ওইটাকে দেখে যেন শিলাজিৎ নাম বলি, অ্যাটলিস্ট এটুকু ট্রাই করেছি এইটা করার, কারণ হবে না, অসম্ভব। ওনার আমি শুনেছি ওনার হাইট ছিল অনেক বেশি, আমাকে বেশি উনি ল্যান্ডি ছিলেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বের করে আনা খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। আমি বিশ্বাস করি যে ছবি পরিচালকের ছবি, পরিচালক আমার কাছে যা চেয়েছেন, যেটা করাতে চেয়েছেন, আমি সেটা করে উনি আমাকে প্রশংসা করেছেন। হ্যাঁ, খুব প্রশংসা করেছেন। একটা খেলা জিতলে তোমাদের হয়েছে, চ্যাম্পিয়ন হয়ে গেলে আর টিমকে বলবো তোমাদের তো লাগছে মানে অনেক ছিল বলুন, আমাদের তো দেখি এই যে অযোগ্য হিট করলো যে এক্সট্রা কিছু টাকা দিয়ে গেল প্রডিউসারের, সেটা করবো না। এনিওয়ে, সো আমার আজকের দিনটা খুবই স্পেশাল, যেমন সত্যি তেমনি আমি ভীষণ মনটাও একটু এলোমেলো হয়ে আছে। এইরকমই একজন ভীষণ অল্টারনেটিভ ব্যক্তিত্ব, যিনি কারেন্টের এগেন্সে লড়ে গেছেন সারাক্ষণ তার বায়োপিক জার্নিতে। তো প্রতুলদা চলে গেছেন, এই খবর নিশ্চয়ই আমাদের যারা সাংস্কৃতিক রয়েছে আমরা জানি, আমাদের খারাপ যাচ্ছে, সেটা প্রত্যেক দিন লাগবে। তাও আজকে একটা দিন, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান করুন। আমার মনে হয় আমি আমার গোটা ব্যাপারটা বলেছি, এবং হ্যাঁ, আমি ওই যে চরিত্রটা তৈরি করতে পারছিলাম, আবারও বলছি, আমি নিজেও এখন বিশ্বাস করি না সম্পূর্ণ কাছাকাছিও ভিত্তিক ঘটকের কাছে আমি পৌঁছতে পেরেছি। আমাদের উদ্দেশ্য ছিল সংগীত, যে এমন একটা চরিত্র মানুষ দেখুক, যে চরিত্রটাকে যাতে শিলাজিৎ না মনে হয়, ভিত্তিক বাবু না মনে হবে, অন্য একটা ব্যক্তিত্ব ওনার যতটুকু পারি ওনার অবশ্যই। মানে আমাকে যখন প্রথম ক্রিকেটের প্রপোজাল দেওয়া হয়েছে বসুন্ধরা, আমি কি বলবো, আমি মানে হাফ লাইনের মতো মানবাই তো, যে একদম ডিফেন্সটা অফেন্সটা দুটো ভালো সেটা বলতে নয়। তো আমি একই ভয় পেয়ে গেছিলাম, এবং ভয় পেয়েছিলাম মানে আমি সেটা থেকে এখনো বেরোইনি। কারণ হচ্ছে আপনারা খুব ভালো করেই জানেন যে ভিত্তিক বাবুর সঙ্গে আমার চেহারা কোনো রকমই কোনো সাদৃশ্য নেই। এটা কি অদ্ভুত কারণে কোন জাদুতে মিলনদার এবং আমাদের নবীন পরিচালক শুভঙ্কর তাদের পর মনে হলো যে আমি একটি ধরনের করতে পারবো, এটা আমার কাছে মিস্ট্রি, এটা আমার সত্যি মিস্ট্রি। যখন সে আমাকে বলেছেন ছবি করছি, এরকম একটা ছবি করে তোর সাথে কথা বলতে যাবো, তো আজ হয় ঠিক আছে, ছবি মিলনদার ছবি করে দিচ্ছে, আমি আরো মিলনদার ছবি করেছি, সেরকম কিছু আমরা স্থান। এবং আমার মনে হচ্ছিল যে কি করে ভাবছে, আমি না বলেছি, এখনো বলে নাই বললাম, কারণ ভিত্তিক ঘটক, চরিত্রটা জাস্ট ভিত্তিক ঘটক। অন্য কেউ হলে, অন্য চরিত্র বললে আমাদের নিয়ম হচ্ছে পয়সা পেলে পেশাদার অভিনেতা কি অভিনয় করলাম, তুমি কুকুরের ভূমিকা অভিনয় করতে পারে করে দাও, কিন্তু ভিত্তিক
চরিত্রে অভিনয় করতে যাবো, এই সাহসটা লোকে এতগুলো লোক দেখবে, এতগুলো লোক ইন্টারেস্টেড হবে, তাদের কাছে আশা কত না হয় সেগুলো আমি কিছুদিন নিজেকে ভাবতে পারছিলাম না। তখন যখন দেখলাম আমার জোর করে, রীতিমতো জোর করে আমাকে বলা হলো তুমি এটা পর আমরা বিশ্বাস করছি, তখন আমরা ঠিক আছে একটা মেকআপ টেস্ট করবো। যে মেকআপ আমাদের দাঁড়িয়েছে সেই মেকআপটা কিন্তু একদমই ঋত্বিক বাবুর মতো এরকম হয়নি। ঋত্বিক এমনই একটা নাম, মানুষের মধ্যে তার একটা আবেগ আছে, সে আবেগ দিয়ে অনেক কিছু করা যায় যদি আমরা স্ক্রিপ্টটা ঠিক মতো করতে পারি। তারপর থেকে সেখানে ডিসিশন হলো, তারপর রিসার্চ স্টার্ট হলো, এবার কাকে দিয়ে করা। আমি ছোট করে বলছি, প্রথমে তো শিলাজিৎ যাকে আমরা ঠিক করেছিলাম, সে তো ডিনাই করেছে করবো না, পারবো না, অন্য কিছু ভাবো। তো যাই হোক আমরা করেছিলাম, ছেলেদের সঙ্গে আগেও আমি অনেক কাজ করেছি। আমি বলছিলাম ছেলেরা পারবে, তুমি চেষ্টা করে দেখো পারবে। তো সত্যি ছবিতে শিলাজিৎ যে অভিনয় করেছে দেখবেন আপনারা, ভীষণ দারুণ ভাবে ফুটে তুলেছে। আরেকটা আমি পায়ের সামনে আছে, আমি মিলনদাকে মাঝে মাঝে বলি যে পায়েল মিলনদা যে এরকম অভিনয় করতে, সুরমার অভিনয় করেছে, পায়েল যেরকম অভিনয় করতে পারে আমার ধারণাই ছিল না, সত্যি ছিল না। ও এত ভালো অভিনয় করেছে, এত সুন্দরভাবে সুরমার চরিত্রটাকে ফুটিয়েছে, দেখলে বুঝতে পারবেন। মানে ও তো কমার্শিয়াল ছবি বেশি করেছে, আর এটাকে মানে আমি বাইরের অভিনয় যদি দেখেন তাহলে এটাকে কমার্শিয়াল ছবি বলবেন না। এত সুন্দর একটা ক্যারেক্টার করেছে ও, ভীষণ ভালো। তুমি ঋত্বিক ঘটকের থেকে বেরিয়ে আসতে পেরেছো না, সেই জায়গাটা সেম আছে? হ্যাঁ মানে ওটা হ্যাঁ কিছুদিন কিছু ছিল, ওইখানে কি আমার অভ্যেস হয়ে গেছিল যে আমি সারাক্ষণ কথা বলছি, তো তোমায় বলছি, কারোর সাথে কিছু কাউকে ডাকছি, প্রোডাকশনকে ডাকছি, ওপর আসে মায়ের মায়ের সঙ্গে সো আই ওয়াজ এনজয়িং যে আমি একটা অন্য কোনো চরিত্রে অভিনয় করছি, যেটা আমাদের মানে একটা প্লেগ্রাউন্ড, যে অন্য একটা জায়গায় এগিয়ে যাচ্ছে সেভাবে। তো আমি ওইটুকুনি ট্রাই করেছি, তখন বেরোতে বিরাট লাগেনি, মানে সত্যি কথা বলি, চরিত্র কারণ আর একটা চরিত্র ধারে ধারে চলে এসছে। আর তারপরে আমাদের নিজের চরিত্রতেই এতগুলো চরিত্রে অভিনয় করতে হয়, কখনো বাপের চরিত্রে, কখনো বউয়ের চরিত্রে, কখনো প্রেমিকের চরিত্রে, হ্যাঁ ওর ঘুরিয়ে থাকে, এটাতে ঘুরছে ভাবছি। আমাদের মধ্যে যে ছিল যখন আমরা কাস্টিং আমাদের হলো, এটাও কিন্তু একটা ভিশন ডিরেক্টরের যে কোনটা কার চরিত্র হওয়া উচিত, কারণ প্রত্যেকটা চরিত্র হচ্ছে বাস্তব থেকে নেওয়া। এটা অন্যরকম দেখতে মানুষ কখনো ঋষিকে সিম্পাজি হতে পারে, ওরকম লম্বা একটা লোকই চাই, একটা ছোট্টখাটো চেহারা না হলে শরীর চৌধুরী হবে না, বিমল রায় ওরকম স্মার্ট লোক হতে হবে, আর তার সে আবার ঋত্বিককে দাবড়াচ্ছে। তো এই ব্যাপারগুলো ভেবে কাস্টিং করার পরে যখন আমরা ফ্লোরে গেছি, একবারও মনে হয়নি একটা ছোট্ট বাচ্চা ছেলে আমাদের ডিরেকশন দেবে, এত বয়স হওয়ার পরে, এত অভিনয় করার পরে। কাজ করে অসম্ভব ভালো লেগেছে, আমরা প্রত্যেকে সত্যি নিষ্ঠাবান ছিলাম যে ওই চরিত্রটা যেন ফুটিয়ে তুলতে পারি, আর আমাদের কাছ থেকে বেস্টটা আদায় করে নিয়েছে শুভঙ্কর। রিভিউ শুটিং যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করেছিলাম, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে ঋত্বিক ঘটকের উপরে ছবি বানানো। ওটা সবসময় একটা মাথায় ছিল যে এমন একজন লেজেন্ডকে নিয়ে আমরা কাজ করতে চলেছি, যদি এদিক থেকে অধিক হয় তাহলে সমালোচনা চলবে। তো ফার্স্ট ডে যখন আমরা কাজ করি, ফার্স্ট সিন ছিল ফাইনালি ছিল। ফার্স্ট সিন চেক করার পরে যখন কস্টিউম চেঞ্জ করলাম, আমি সর্বপ্রথম বাইরের কাছে যে জিজ্ঞেস করলাম, ফাইল কাজটা কি ঠিক ছিল? আমি নিজের মধ্যে একটা কনফিডেন্স বোধহয় খুবভাবে প্রয়োজন ছিল না। তো ফাইল বললো আমি শিওর যে তুমি কাদা শেখাবে ফার্স্ট ডে। তো তারপরে শিলাদার শার্টটা যখন আমরা ডেট করি, একটা অদ্ভুতভাবে না একটা অন্য একটা পাওয়ার চলে এলো, যেন ঋত্বিক বাবুর একটা আশীর্বাদ আমাদের খবরে এলো। এবং ফিল্ম কখনো মনে হয়নি যে খুব একটা চাপ লাগছে, কিছু লাগছে, সবসময় যেন মনে হচ্ছে হ্যাঁ ঋত্বিক বাবু আমাদের সাথে আছে। এটা সবচেয়ে বড় পাওনা ছবিতে। আর শিলাজিৎদার ব্যাপারে যদি বলি, শিলাজিৎদা তো কোনো তুলনাই নেই। শিলাজিৎদা আমাকে বলেছে যতক্ষণ না তোর ফিট লাগবে যে এটা একদম ঠিক আছে, ততক্ষণ যতগুলো টেক বলবে আমি টেক দেবো। তো শিলাজিৎদা 100% কোঅপারেট করেছে, ফাইল কোঅপারেট করেছে, এবং যে কটা আর্টিস্ট ছবিতে আছে সবাই তাদের 100% দিয়েছে। অল টেকনিশিয়ানস যারা কাজ করেছে, সবাই এবং প্রডিউসার্সরা সবাই সবসময় ফ্লোরে ছিল। তো
এটা একটা খুব চ্যালেঞ্জিং সাবজেক্ট ছিল এবং আমরা এটা কমপ্লিট করতে পেরেছি এবং সেটা 14 তারিখে রিলিজ হচ্ছে। একটা অনেক ভালো ব্যাপার আমাদের কাছে। এবং সবার কাছে আমার অনুরোধ, আপনারা হাউসে আসবেন, হাউসে এসে একবার ছবিটা দেখবেন। স্ট্রাগল কাকে বলে, জীবনে চ্যালেঞ্জ নেওয়া কাকে বলে, এটা লিখিতবাবুতে অনেক কিছু শেখার আছে। যারা আমরা ইয়াং জেনারেশন যারা এখন কাজ করছি, তারা 2 বছর কাজ করেই ভাবি যে প্রচুর স্ট্রাগল হয়ে গেছে, ভাই এই ইন্ডাস্ট্রিতে কিছু হবে না, ইন্ডাস্ট্রি চেঞ্জ করবে। তো ঋত্বিক বাবু সেই জায়গাটাকে কিন্তু ফেস করেছিলেন, করেও কিন্তু উনি সিনেমাকে ভালোবেসে কিন্তু উনি লিখেছিলেন সেই সময় অবধি। তো যদি ইন্ডাস্ট্রিতে যদি কিছু করতে হয় তাহলে ঋত্বিক বাবুকে অবশ্যই ফলো করা উচিত। ব্যাস আমি এটুকুই বলবো। আমি পায়েতে বলবো কিছু বলার জন্য ওই বিষয়ে। শুভঙ্কর, মিলনদা সবাই অনেকটাই বলে দিয়েছে। আমি জাস্ট এটাই বলতে চাই যে ঋত্বিক ঘটক মানুষটাই তো অসম্ভব সব দিক থেকে, মানে তার ট্যালেন্টের দিক থেকে, প্রতিভার দিক থেকে, যেরকম তিনি আমাদের কাছে একটা মানে একটা প্যাডিস্টালে বিলং করেন। ওনার জীবন, ওনার চরিত্র সবটাই কিন্তু ভীষণ কালারফুল এবং ভীষণ অন্যরকম। কারণ একজন মানুষ যিনি অসম্ভব গুণী একজন মানুষ, সেইরকম মানুষের জীবনটাও তো খুব সাধারণ নয়। এবং তার সঙ্গে যে মানুষগুলো থাকেন সারাক্ষণ তার কাজের সঙ্গে, তার প্রাত্যহিক জীবনের সঙ্গে, যারা একদম ডে টু ডে ইন অ্যান্ড আউট জড়িত, তাদের জীবনটা আবার সাধারণ থাকে না। তো এইটা আমার মনে হয় যে ঋত্বিক ঘটক এবং তার চারদিকে যে মানুষগুলো রয়েছে, তার কলিগ, তার স্ত্রী, তার সন্তান, সবাই ঋত্বিক ঘটকের স্ট্রাগলটার মধ্যে গিয়ে কিন্তু এরা প্রত্যেকে গেছে। এটা শুধু ওনার একার স্ট্রাগল ছিল না, ওনার নিজস্ব একটা স্ট্রাগল, সেটা প্রত্যেক শিল্পীর একটা নিজস্ব স্ট্রাগল থাকে। সেটা একটা ইমোশনাল স্ট্রাগল, সেটা একটা সোসাইটির স্ট্রাগল, সবকিছু। সেটা ছোটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে ওনার স্ট্রাগলটা যখন শুধুমাত্র ওনার নিজের থাকে না, তার চারপাশের মানুষগুলোর স্ট্রাগল হয়ে যায়। তো আমার মনে হয় যে অলক্ষ্য ঋত্বিক ছবিটাতে না এই যে আমি স্ট্রাগলটার কথা বললাম, যে একটা মানুষের স্ট্রাগলের সঙ্গে সঙ্গে আর চারপাশের মানুষগুলো অ্যাসোসিয়েটেড হয়ে যাওয়া, এই একটা জায়গা আমরা খুব ভাবে দেখতে পাবো। কারণ ঋত্বিক ঘটকের ছবি আমরা সবাই দেখেছি, ওনার ছবি করার সময় যে চ্যালেঞ্জ, যে স্ট্রাগল উনি সারা জীবন ফেস করে গেছেন। কারণ শিল্পীর মানে ঋত্বিক ঘটকের মতো শিল্পীর একজন পরিচালক বেসিক্যালি তিনি কখনোই নিজের লাইফে কোনো কিছু নিয়ে কন্টেন্ট নন, সেটা ভালো হলেও নন, খারাপ হলেও তো নয়। কাজে এই কন্টিনিউয়াস একটা ডিসস্যাটিসফ্যাকশন যেরকম ওনাকে এগিয়ে নিয়ে গেছে সামনে, এই ডিসস্যাটিসফ্যাকশন এবং সেটার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড আরো বিভিন্ন রকম ছোট ছোট ইমোশন আছে, যেগুলো কিন্তু খুব মানে ওনার সঙ্গে যারা একদম ক্লোজলি রয়েছেন তারা প্রত্যেক মুহূর্তে ফেস করেছে। তো অলক্ষ্য ঋত্বিক ছবিটার এইটা একটা খুব সিগনিফিকেন্ট জায়গা। আরেকটা কথা আমি বলি, মানে ঋত্বিক ঘটকের জীবন, তার বায়োপিক, তার সঙ্গে যারা রয়েছে, একটা রিয়েল লাইফ চরিত্র আমরা এখানে যেরকম পর্যায়ে দেখছি। আমি যখন ডাবিং করেছি এই ছবিটা ডাবিং করতে করতে আমার সম্ভব মনে হলো না আমি পুরোনো দিনের একটা বাংলা ছবি আবার দেখছি। কারণ সেই সময় পুরোনো দিনে যখন আমরা সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বাংলা ছবি দেখতাম, তার একটা অদ্ভুত ফিল ছিল, যে ছবিটায় যে ফিলটা কিন্তু এখন আমরা চাইলেও পাবো না, কারণ সেটা সম্ভব নয় আজকের দিনে। তো ওই পুরোনো বাংলা ছবির একটা যে ফিল আছে না, যে দেখতে বসে মনে হয় যে একটা, সেটা নস্টালজিয়া হোক, সেটা ওই সাদা কালোর একটা রোমান্টিসিজম হোক, যাই হোক না কেন, somehow that feel was there at that film. তো সেইটা আমাকে দর্শক হিসেবে খুব আমার ইন্টারেস্টিং লেগেছে। আর ফাইনালি তো শুভঙ্কর has done an amazing job. আমার একবারও মনে হয়নি যে আমি একদম নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করছি এবং যে এরকম চ্যালেঞ্জিং একটা বিষয় নিয়ে কাজ করছি। He was very very confident throughout. Obviously মিলনদার গাইডেন্স তো আমাদের সবার কাছে সবসময় ছিল, এবং প্রত্যেকে এই ছবিটাতে আরো যারা অভিনয় করেছেন সবাই মানে একদম ওই একটা মানুষকে মনে রেখে আমরা সবাই এই ছবিটা করেছি। তো ফাইনালি ছবিটা রিলিজ করছে 14 মার্চ। আপনারা সবাই প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন আর জানাবেন।